সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মনিরামপুর সরকারি কলেজ, মনিরামপুর, যশোর থেকে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের বন্ধুদের সঙ্গে আজকের আলোচনার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব জাবেদা। জাবেদা করার পদ্ধতি, কৌশল এবং কিভাবে আমাদের এই জাবেদাগুলো প্রস্তুত করতে হয় এই নিয়ে আমরা কথা বলবো। কিন্তু বন্ধুরা, তার আগে রবীন্দ্রনাথের কথা হলো, আনন্দহীন শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না। তাই আমরা একটু মজা করতে চাই। মজাটা এরকম, গান দিয়ে শুরু হতে পারে, সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। সেজন্য আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো জাবেদা। আমরা আজকে শিখব জাবেদার কৌশল। প্রথমে প্রিয় বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে হিসাবকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক অথবা আয় ব্যয় বাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব যদি হয় তাহলে গ্রহিতা সবসময় ডেবিট। যদি দাতা হয়, দাতাকে আমরা ক্রেডিট হিসেবে গ্রহণ করি। যদি সম্পত্তিবাচক হয়, সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। আয় ব্যয় অথবা নামিক হিসাব হলে ব্যয় হলে ডেবিট, আয় হলে ক্রেডিট। আমাদের জাবেদার মূল মন্ত্র হলো এই তিনটে পদ্ধতি। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আমি আবার রিপিট করতে চাই: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। তাহলে বন্ধুরা, তিনটে পদ্ধতির মধ্যে আমাদের 6টি কথা মনে রাখতে হবে। আমি আবার রিপিট করি: গ্রহিতা ব্যক্তিবাচক সম্পত্তির ক্ষেত্রে গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। ঠিক অনুরূপ নামি অথবা আয় ব্যয় হিসাবে ব্যয় হলে ডেবিট হয়, আয় হলে ক্রেডিট হয়। আমরা একটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব। সেটা এরকম হতে পারে: প্রথম, ব্যক্তিবাচক, মিস্টার করিম মিস্টার করিম 5,000 টাকা কারবারে বিনিয়োগ করলো। তাহলে এই 5,000 টাকা মিস্টার করিম কারবারে বিনিয়োগ করলো। তাহলে আমরা যদি জাবেদা প্রস্তুত করি তাহলে আমাদের কি আসে বন্ধুরা? প্রথম, কারবারে আসে নগদ টাকা, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, এবং করিমের মূলধন হিসাব ক্রেডিট। করিমের মূলধন হিসাব ক্রেডিট 5,000 টাকা। প্রিয় বন্ধুরা, এখানে নগদ টাকা বৃদ্ধি পেল, নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট হয়, এবং করিম এখানে দাতা,
সেক্ষেত্রে করিম হলো ক্রেডিট, করিমের মূলধন বৃদ্ধি পেল। আমাদের দ্বিতীয় জাবেদা মিস্টার করিম 10,000 টাকার একটি আসবাবপত্র ক্রয় করল। আসবাবপত্র আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। প্রিয় বন্ধুরা, আসবাবপত্র একটি সম্পত্তি, এই সম্পত্তি কারবার আসছে, সেক্ষেত্রে ডেবিট হলো নগদ টাকা চলে গেলে হয় ক্রেডিট। তাহলে সেক্ষেত্রে সম্পত্তি আসলে ডেবিট হয়, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়। এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। নেক্সট আমরা পরবর্তীতে তৃতীয় জাবেদা 3 নম্বর জাবেদা শিখতে চাই, সেটা হতে পারে আয় ব্যয়বাচক হিসাব। আয় ব্যয়বাচক হিসাব হলো সমস্ত প্রকার খরচ, যেমন বেতন, মজুরি, যে কোনো খরচ হতে পারে। আমরা ধরে নিলাম আমাদের কারবারের কর্মচারীদের বেতন বাবদ 20,000 টাকা প্রদান করা হলো। তাহলে বেতন হিসাব একটি খরচ, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে এটা থেকে বোঝা গেল খরচ, বেতন একটি খরচ, খরচ হলে ডেবিট হয়, নগদ টাকা একটি সম্পদ, আর এই সম্পদের ফলে তার মানে নগদ টাকা চলে যাচ্ছে, সেক্ষেত্রে এটি ক্রেডিট হয়। আমরা বোঝানোর চেষ্টা করলাম যে সমস্ত হিসাবকে আমরা 3টে ভাগে ভাগ করি। সেই 3টে হলো কি? ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং আয় ব্যয় বা নামিক হিসাব। এই 3টে ভাগকে আমরা 6টি কথার ভিতরে সীমাবদ্ধ করলাম। সেটি হলো যে কখন ডেবিট করতে হবে, কখন ক্রেডিট করতে হবে। এটি হলো আমাদের একটা সহজ পদ্ধতি। এই 6টি কথা মনে রাখলে সব জাবেদাগুলি পারা যায়। পরবর্তীতে আরেকটি কথা মনে রাখতে হয়, সেটি হলো যদি যে কোনো প্রকার খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর যে কোনো খরচ, যে কোনো প্রকারের খরচ যদি হ্রাস পায় বা কমে তাহলে ক্রেডিট হয়। তাহলে বন্ধুরা, এটাও আমরা নোট বা লিখে রাখতে পারি। সেটা এরকম: খরচ বা অবলিক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আয় অথবা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। বন্ধুরা, সম্পদ এবং খরচ, খরচ এবং সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, আয় এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ঠিক অনুরূপ খরচ অবলিক সম্পদ যদি হ্রাস বা কমে যায়, হ্রাস পায়, তাহলে ক্রেডিট। আয় এবং দায়, আয় অবলিক দায় হ্রাস পেলে ডেবিট হয়। বন্ধুরা, আগে আমরা সনাতন পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার পদ্ধতিগুলো কিন্তু আলোচনা করেছিলাম। এখন আমরা আধুনিক পদ্ধতি, যে 4টে মন্ত্র বা সূত্র, সেটা কিন্তু আমরা নোট করে নিতে পারি। আমি আবার রিপিট করতে চাই: সম্পদ এবং খরচ, ইংরেজিতে বলে এক্সপেন্স,
বা অ্যাসেট ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পেলে ডেবিট হয়। মনে একটা খুব সহজ, আয় এবং ব্যয় অর্থাৎ আর্ন বা রেভিনিউ, লাইবিলিটি ইনক্রিজ বা বৃদ্ধি যদি পায় তাহলে ক্রেডিট হয়। অনুরূপ সম্পদ এবং খরচ যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে ক্রেডিট, আয় ব্যয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। তাহলে আধুনিক পদ্ধতিতে আমাদের 4টে কথা মনে রাখতে হয়, আর সনাতন পদ্ধতিতে আমাদের 6টি কথা মনে রাখতে হয়। বন্ধুরা, দুটি জিনিসটা কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে। এই হলো আমাদের জাবেদা করার কৌশল এবং পদ্ধতি। আমার মনে হয় কয়েকবার দেখলে এটা খুবই সহজ এবং খুবই জনপ্রিয়, এবং আমাদের একেবারে সারা জীবনই কমার্সদের স্টুডেন্টদের জন্য সব সময় এটি কাজে লাগে। আর যে জিনিসটা সেটা হলো যে আমাদের এই অধ্যায়টি এতই গুরুত্বপূর্ণ, যে আমাদের এটা একেবারে ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ে আমাদের এটা কাজে লাগে। যে যত বেশি জাবেদা করতে পারে সে তত কমার্সের একজন ভালো স্টুডেন্ট হতে পারে। এই জন্য আমাদের জাবেদাগুলোকে অবশ্যই রপ্ত করতে হবে। প্রিয় বন্ধুরা, এর পরবর্তীতে আমরা একটু অনুশীলনে চলে যাই। আজকে আমরা পদ্ধতি এবং কৌশল শিখলাম, সনাতন এবং আধুনিক পদ্ধতি। এখন আমরা যে জিনিসটা একটা ছোট্ট অঙ্ক আমরা করতে চাই, একটা ম্যাথ করতে চাই, তার 5টা এন্ট্রি থাকবে। ইভেন্ট হবে 5টি। প্রথম এক নাম্বার, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কারবার শুরু করতে চায় তখন তাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটি হলো মূলধন। মূলধন আনয়ন করতে হয়। আমরা ধরে নিলাম এক্স একজন ব্যক্তি, এক্স কারবারে 5 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করলো, নগদ টাকা নিয়ে আসলো। তাহলে আমাদের জাবেদা প্রস্তুত করতে হবে। জাবেদার তখন আমাদের একটা ফর্মালিটিস মেইনটেইন করতে হবে। এটা হলো আমাদের জাবেদার ঘর। অবশ্যই আমাদের এই ঘরটা সুন্দর করে মেইনটেইন করতে হবে। আমরা ধরে নিলাম মিস্টার এক্স এর জাবেদা, মিস্টার এক্স এর জাবেদা, এটা হলো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট ক্রেডিট। প্রিয় বন্ধুরা, তাহলে আমার যদি কেউ প্রশ্ন করে জাবেদার কয়টি ঘর, 5টি ঘর, 1 2 3 4 5, 5টি জাবেদা। তাহলে মিস্টার এক্স কারবারে টাকা নিয়ে শুরু করলো, এটা 1 তারিখ জানুয়ারি, 1 তারিখ 2020 ধরে নিলাম। তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় বন্ধুরা, 5 লক্ষ টাকা। কত লক্ষ? 5 লক্ষ টাকা নিয়ে কারবারে মিস্টার এক্স কারবার শুরু করলো। এখানে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। যেহেতু 5 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করা হলো, প্রিয় বন্ধুরা, এই হলো আমাদের প্রথম জাবেদা, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট ক্রেডিট শব্দ কিন্তু ল্যাটিন শব্দ। এর একেবারে খাঁটি বাংলায় যদি আমরা বোঝাতে চাই তাহলে ডেবিট হলো কাছের ঘর আর ক্রেডিট হলো দূরের ঘর। ডেবিট অর্থাৎ কাছের ঘরে 5 লক্ষ টাকা নগদ টাকা বৃদ্ধি পেল, আর অন্যদিকে আমাদের মূলধন বৃদ্ধি হলো 5
লক্ষ টাকা। প্রিয় বন্ধুরা, প্রথম জাবেদা শেষ। দ্বিতীয় জাবেদা, জানুয়ারি 5 তারিখে আমাদের লেনদেন হলো, কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। সেক্ষেত্রে বেতন হিসাব ডেবিট, এটি একটি খরচ 20,000, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট এটি 20,000 টাকা ক্রেডিট। যেহেতু ব্যাখ্যাটা লিখতে হবে, যেহেতু 20,000 টাকা বেতন, নগদে 20,000 টাকা বেতন প্রদান করা হলো, নগদ টাকায় 20,000 টাকার বেতন প্রদান করা হলো। এটা সহজ, ব্যাখ্যাটা আসলে প্রশ্নেই থাকে, সেক্ষেত্রে ব্যাখ্যা নিয়ে আমাদের কখনো টেনশন করা যাবে না। নেক্সট বন্ধুরা, আমরা আজকে 5টি জাবেদা শিখতে চেয়েছিলাম। প্রথমে পদ্ধতি শিখলাম, সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি, আর এখন আমরা যেটা প্রস্তুত করছি সেটা হলো একটি অঙ্ক। সেই অঙ্কটি আমরা আজকে মাত্র 5টি জাবেদা শিখবো। আমরা 2টি জাবেদা শিখলাম। যখন কারবারের মূলধন আনয়ন করা হয়, যখন কারবারের যে কোনো খরচ, বেতন, ভাড়া, যে কোনো খরচ পরিশোধ করা হয়, তখন তাকে আমরা বলি সেই খরচ হিসাব ডেবিট এবং নগদ টাকা বা নগদান হিসাব ক্রেডিট। আমরা পরবর্তীতে তৃতীয় জাবেদায় চলে যাব। তৃতীয় জাবেদা, যদি কখনো কারবারি কোন সম্পদ ক্রয় করে, সেটা হতে পারে নগদে, হতে পারে বাকিতে। তো যদি সম্পদ ক্রয় করা হয় তাহলে সেই সম্পদ ডেবিট, আর যদি বাকিতে ক্রয় করা হয় পাওনাদার ক্রেডিট, নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট। তো আমরা ধরে নিলাম যে বাকিতে কোন সম্পত্তি ক্রয় করা হলো, বাকিতে সম্পত্তি ক্রয়, আমরা সেটা ধরলাম যন্ত্রপাতি। জানুয়ারি 15 তারিখে আমরা যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকা, কিন্তু আমাদের কাছে যথেষ্ট টাকা নেই, সেই জন্য আমরা পাওনাদার বাকিতে ক্রয় করলাম, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয় করলে সম্পত্তি বা অ্যাসেট বৃদ্ধি পায়, অ্যাসেট বৃদ্ধি হলো 50,000 টাকা, আর পাওনাদার বৃদ্ধি হলো, অর্থাৎ যারা আমাদের কাছে টাকা পায় তারা আমাদের পাওনাদার। যেমন আমরা এই পণ্যটি ক্রয় করেছি মিস্টার নুরুল ইসলাম সাহেবের কাছ থেকে। উনি একজন বিশিষ্ট ইকুইপমেন্ট বিক্রয়কারী, তিনি আমাদের পরিচিত। তো তার কাছ থেকে আমরা একটা যন্ত্রপাতি ক্রয় করলাম 50,000 টাকা, কিন্তু তিনি কি আমাদেরকে ফ্রিটা দিয়ে দেবে? না, একদিন আমাদের টাকা পরিশোধ করতেই হবে। সেই পাওনাদার আমাদের কাছে টাকা পাবে 50,000। তো সেক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা লিখতে পারি, যেহেতু ব্যাখ্যাটা সোজা, আমি বলছি প্রশ্নই কিন্তু ব্যাখ্যা। যেহেতু মিস্টার নুরুল ইসলাম সাহেবের কাছ থেকে 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, এটাই হলো আমাদের বাকিতে কোনো যন্ত্র বা ইকুইপমেন্ট ক্রয় করা। প্রিয় বন্ধুরা, আমি আবার মনে করা যেতে চাই, ডেবিট ল্যাটিন শব্দ, ডেবিট হলো কাছের ঘর, ক্রেডিট হলো দূরের ঘর। ইতালিতে লুকা প্যাসিওলি, আমাদের হিসেব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি, তিনি যে বইটা লিখছিলেন সেই বইটার নাম হলো সুম্মা ডি অ্যারিথমেটিক, জিওমেট্রিক অ্যান্ড প্রপোর্শনেটিকা। বন্ধুরা, বইটির নাম কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দিন আমরা আমাদের থার্ড জার্নাল শেষ হলো। আমরা আজকে বলছিলাম আমরা মাত্র 5টি জার্নাল শিখবো, 5টি জাবেদা। চতুর্থ জাবেদা, জানুয়ারি 20 তারিখে কারবারের প্রয়োজনে মিস্টার এক্স 10,000 টাকা উত্তোলন করলো। বিভিন্ন প্রয়োজন হতে পারে আমাদের। তো উত্তোলন যদি করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকা নগদান হিসাব ক্রেডিট। এর বন্ধুরা, আমি বলছিলাম প্রশ্নই কিন্তু ব্যাখ্যা।
যেহেতু 10,000 টাকা মিস্টার এক্স তার নিজের প্রয়োজনে 10,000 টাকা পণ্য উত্তোলন করলেন, তাহলে আমাদের কারবার থেকে নগদ টাকা মাইনাস হলো বা চলে গেল, আর উত্তোলন করা হলো, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় বন্ধুরা, আমাদের সময় কম, কিন্তু আমরা বলছিলাম আমরা আজকে মাত্র 5টি জার্নাল শিখবো। আমাদের 4টি জার্নাল শেষ, এখন আমরা লাস্ট জার্নাল শিখবো। শেখার পরে আমরা আজকের ক্লাস ইতি টানবো। জানুয়ারি 30 তারিখে আমাদের শেষ লেনদেন, আজকে ধরে নিলাম শেষ লেনদেনটা এমন হতে পারে, মিস্টার এক্স একটি পণ্য বিক্রি করলেন, তার নগদ টাকায় পণ্য বিক্রি করলেন, সেক্ষেত্রে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এর বন্ধুরা, মাল বিক্রি করলে নগদ টাকা আসে যদি নগদে বিক্রয় করা হয়, কিন্তু যদি আমরা এই বিক্রয়টি হতে পারতো বাকিতে, সেক্ষেত্রে নগদ টাকা আসতো না, দেনাদার বৃদ্ধি পেত। দেনাদার হতে পারে আমাদের বাজারে কাস্টমাররা আসে, অনেক ভালো ভালো কাস্টমার, যেমন একজন দেনাদার যদি এটা বাকিতে মাল বিক্রি করতাম, তাহলে আমরা ধরে নিলাম মিসেস আসমা উল হুসনার কাছে 10 লক্ষ টাকার একটি যন্ত্র বিক্রি করা হলো, একটু ভালো দেনাদার। তাহলে একদিন সেই দেনাদার আসমা উল হুসনার কাছে আমরা টাকা পাবো না? অবশ্যই পাবো। সেক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এই দেনাদারের নাম কি? আসমা উল হুসনা। দেনাদার 5 লক্ষ টাকা। প্রিয় বন্ধুরা, আমরা কি বুঝলাম? নগদে বিক্রয় করলে নগদ টাকা আসে, কিন্তু বাকিতে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়। প্রিয় বন্ধুরা, সময় কম, কম্পিউটার স্যার সাড়া দিয়েছে, আজকের ক্লাস শেষ করতে হবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে তোমাদের জন্য ধাঁধা, আমি একজন দেনাদার এবং একজন পাওনাদারের নাম উচ্চারণ করেছি। কমেন্ট বক্সে সেই পাওনাদার এবং দেনাদারের তোমাদের নাম বলতে হবে। আগামী এই ধাঁধায় যারা জবাব দিতে পারবা তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আল্লাহ হাফেজ।